সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের স্মরণ, শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, দেশ গঠনের সুযোগ কাজে লাগানোর প্রত্যয় ডক্টর ইউনূসের। রেমিটেন্স সার্টিফিকেট দিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে গড়িমসির অভিযোগ প্রবাসীদের, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভ, বলছেন অর্থনীতিবিদ। এবং খালিস্তানপন্থী নেতা নিজ্জার হত্যার ষড়যন্ত্রের কথা আগেই জানতেন নরেন্দ্র মোদী, গোয়েন্দা তথ্যে কানাডার গণমাধ্যমে প্রতিবেদন, তীব্র প্রতিবাদ নয়াদিল্লির। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার সুযোগ সবাইকে নিয়ে কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিখা অনির্বাণে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধান। মুক্তিযুদ্ধে 3 বাহিনীর অবদান এবং বীরত্বগাথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ। এবছর দিবসটির শুরুতেই ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। সে সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। বিয়োগলে বেজে ওঠে শ্রদ্ধার করুণ সুর। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। 3 বাহিনীর একটি চৌকস দল দেন গার্ড অব অনার। শ্রদ্ধা শেষে শোক বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। 3 বাহিনীর প্রধানগণও নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। পরে সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। বক্তব্যে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার সুযোগ সবাইকে নিয়েই কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। 7 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণ পত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। বেগম জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সহ 26 নেতা অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। নেই আগের সেই প্রভাব, নেতারাও দিন দিন হারাচ্ছেন প্রাসঙ্গিকতা। এটি এখন দেশের বাম রাজনীতির চিত্র। তবুও জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন স্বপ্ন দেখছেন লাল ঝান্ডাধারীরা। তাদের আশা, নতুন বাস্তবতা হাওয়া দেবে বাম ধারার রাজনীতিতে। একজন তাত্ত্বিক মনে করেন, সফল হওয়ার মতো কর্মসূচি কখনো জনগণের সামনে হাজির করতে পারেননি বামপন্থীরা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বামপন্থী বলে যারা পরিচিত তাদের একটা বড় অংশের, তাদের যে মতাদর্শিক, তাদের যে অধপতন, তাদের স্খলন, তাদের রাজনৈতিক নানা ধরনের সুবিধাবাদ কাজ করেছে। একটা ছিল তার সাংগঠনিক দুর্বলতা, আর একটা ছিল চিন্তার দুর্বলতা। বামপন্থী রাজনৈতিক দলগুলোর অনেকে মনে করতেন যে ওই পুঁজিপতি শ্রেণীর দলের সঙ্গে মিলেমিশেই তারা তাদের রাজনৈতিক শক্তিটা বাড়াবেন। সেটা ব্যর্থ হয়েছে। সেটা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে হোক অথবা বিএনপির সঙ্গে সম্পর্ক রেখে হোক। সাধারণ মানুষের সামনে, তরুণ প্রজন্মের সামনে বোধগম্যভাবে বা আমরা কী চাই এটা আসলে দৃশ্যমান করি। এগুলো বড় বড় পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আসছে। এটাকে শেষ পর্যন্ত ধারণ করতে পারেন এদেশের বিপ্লবী বামপন্থীরা। ধরুন না, এই যে শ্রীলঙ্কার দেশনায়কে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, কেউ এটা মনেই করেনি। বাংলাদেশের পরিস্থিতি হুবহু এরকম না হলেও কিন্তু এর সাথে কিন্তু অনেকগুলো সাযুজ্য আছে। দ্রব্যমূল্য কমানোর জন্য বিকল্প কী, আমাদের নির্বাচনের জন্য বিকল্প পথ কী, আর পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন করে আমরা কোন ধরনের সমাজ করতে চাই, সে ব্যাপারে সুনির্দিষ্ট কথাই আমাদের এই সময়কালের প্রধান কথা। রাস্তাটায় থেকে জনগণের অধিকার নিয়ে লড়াই করা
এবং জনগণের শক্তিকেই দলীয় শক্তিতে রূপান্তরিত করা। এটা যদি করতে পারি, বাংলাদেশে বামপন্থী রাজনীতির ভবিষ্যৎ আছে। তবে বিশ্লেষকরা মনে করেন বামদের ঘুরে দাঁড়াতে প্রয়োজন মৌলিক কিছু পরিবর্তন। বামপন্থী ধারার কোনো দল, কোনো গ্রুপ, কোনো নেতা এমন কোনো বক্তব্য প্রচার করেননি যেটাতে মানুষ, নাগরিকেরা এই দেশের আগ্রহ বোধ করতে পারে। যদি নিজেদের সংকল্প প্রকাশ করে আমরা এইগুলো বাস্তবায়ন করতে চাই এবং এইগুলো জনগণের উন্নতির জন্য এবং মানুষ বিশ্বাস করতে পারে এরকমভাবে দিতে হবে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া 2010 সালের একটি মানহানির মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে. মাসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ 24 অক্টোবর এই আদেশ দেন। আদালত আদেশে বলেছেন, ডক্টর ইউনূসকে হয়রানি করতে মামলাটি করা হয়েছিল, আর এতে আদালতকে ব্যবহার করেছিলেন বাদী। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রমও বাতিল করে দেন। আদেশে উচ্চ আদালত জানিয়েছে, ঢাকার তৃতীয় শ্রম আদালতে হওয়া এই মামলাগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় বাতিল করা হয়েছে। এই মামলাগুলো করে বাদী আদালতের সময় নষ্ট করেছেন বলে উল্লেখ করা হয়েছে আদেশে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অধ্যাদেশে রাজনৈতিক দলের বিচার করার বিধান রাখা হয়নি। তিনি আরও বলেছেন, বিচারের শুদ্ধতার জন্যই অধ্যাদেশে কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী আপিলের বিধান যুক্ত করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা। এ সময় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। ট্রাইব্যুনালের প্রধান ভবনে সংস্কার কাজ চলে, সে কারণে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অস্থায়ী এজলাস স্থাপন করা হয়েছে, সেখানে বিচার কাজ চলছে। ট্রাইব্যুনালে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে। জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আগের সরকারের অনেকের বিরুদ্ধে। সেখানে শেখ হাসিনা, তার মন্ত্রী, আমলা ও পুলিশ কর্মকর্তারা আছেন। দুটো মামলা বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। সেখানে শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য ও সরকারি চাকরিজীবীদের আসামি করা হয়েছে। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। কোনো চক্রান্ত মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। প্রবাসী আয় করমুক্ত হলেও বাড়ি নির্মাণ বা যে খাতে ব্যয় বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হয় টাকার উৎস, তখনই প্রয়োজন পড়ে রেমিটেন্স সার্টিফিকেটের। আর এই সনদ দিতেই দেশের বিভিন্ন ব্যাংক গড়িমসি করছে বলে অভিযোগ প্রবাসী ও তাদের স্বজনদের। অথচ সংশ্লিষ্টরা বলছেন, এই সনদ দিতে বাধ্য তারা। অর্থনীতিবিদদের শঙ্কা, প্রবাসীদের ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভ। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঈন সুমনের সহায়তায় সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের অর্থনীতি ও রিজার্ভের অন্যতম ভিত রেমিটেন্স। এই আয়ের বিপরীতে প্রবাসী বা তাদের পরিবারকে দেশে কোনো আয়কর দিতে হয় না। তবে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ খরচ করতে গেলে দেখাতে হয় আয়ের উৎস। তখনই দরকার হয় রেমিটেন্স সনদ বা সার্টিফিকেটের। অভিযোগ আছে, এই সনদ দিতে গড়িমসি করছে দেশের বিভিন্ন ব্যাংক। রেমিটেন্স সার্টিফিকেটের জন্য যাই তলব করে, তখন এরা বিভিন্ন রকমের বাহানা দেখায় যে আপনার টাকাটা তো সরাসরি আমাদের ব্যাংকে আসে নাই, এটা তো একটা ব্যাংক, একটা বায়া হয়ে আসছে। যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে, তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না। ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য 30-35 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে। তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয়নি। টাকা পাঠাইছে এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা হুন্ডির থেকে আসছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, দেশের যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংক সনদ দিতে বাধ্য। এক্ষেত্রে যে দেশ থেকে রেমিটেন্স পাঠানো হচ্ছে সেই দেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে কোনো সনদের প্রয়োজন পড়ে না। যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পেল তাদের তো জানা থাকা উচিত যে এটা রেমিটেন্সের টাকা এসছে, অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে পাক না কেন, তাহলে তারা এখানে দিতে না চাওয়ার কোনো কারণ নেই। গড়িমসি করাটা একেবারে আমি বলবো ক্ল্যারিক্যাল অলসতা। ব্যাংকারদের জন্য এটা কোনো সমস্যা হওয়া উচিত না, শুধু মনোযোগের ব্যাপার।
সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ছোট্ট নির্দেশনা দিয়ে দেওয়া হবে যে কোনো গ্রাহক কোনো ব্যাংকে গিয়ে এই রেমিটেন্স এই ধরনের কোনো স্টেটমেন্ট সংক্রান্ত ব্যাপারে ভুগতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স সংক্রান্ত ইস্যুতে প্রবাসীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে। রেমিটেন্স যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যদি তাদেরকে দেওয়া হয়, তার বাড়ি করা থেকে আরম্ভ করে কোনো একটা জায়গায় যখন দরকার হয় সেটি যাতে তারা দেখাতে পারে। বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজন মতো রেমিটেন্স সনদ দিতে গড়িমসি করার প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার মনে হয় ব্যাংক তার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করতে পারে। এটাতে তেমন কোনো প্রত্যয়নপত্র ইস্যু করাতে ব্যাংকের কোনো আইনি জটিলতা আছে বলে আমার মনে হয় না। কোনো ব্যাংক যদি রেমিটেন্স সার্টিফিকেট দিতে গড়িমসি করে তাহলে বাংলাদেশ ব্যাংকের হটলাইন নাম্বার 16236-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যাত্রা শুরু করেছে বেনাপোল বন্দরের নবনির্মিত টার্মিনাল। কমে এসেছে বন্দর এলাকায় যানজট ও পণ্যজট, এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। বাংলাদেশ ভারতের মধ্যকার আমদানি রফতানি বাণিজ্যে টার্মিনালটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজিজুল হকের পাঠানো তথ্য, শাওন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। স্থলভাগে বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে বেশি আমদানি রফতানি হয় যশোরের বেনাপোল বন্দর দিয়ে। তবে এতদিন জায়গা সংকটের কারণে পণ্যজট ও যানজটের কবলে পড়তেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তির পাশাপাশি অনেক সময় লোকসান গুনতে হতো তাদের। এসব সংকট সমাধানে বন্দরটিতে নির্মাণ করা হয়েছে নতুন টার্মিনাল। চলতি সপ্তাহে টার্মিনালটি উদ্বোধন করা হয়। নতুন স্থানে একসঙ্গে ভারতীয় পণ্যবাহী ১,৫০০ ট্রাক পার্কিং, চালকদের জন্য অত্যাধুনিক ৩টি কমপ্লেক্স, থাকা খাওয়ার ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের সুবিধা রয়েছে। এটা দ্বারা আমাদের এখানকার যে সমস্ত ফ্যাসিলিটি আমাদের নিরাপত্তার সাথে বিধান করার দরকার, সেগুলো আমরা এখানে পুরোপুরিভাবে সম্পন্ন করতে পারবে। পূর্বে আমদানিকৃত রপ্তানি ট্রাকগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণে যে যানজট সৃষ্টি হতো তা নিরসন করা সম্ভব হয়েছে এবং পণ্যগুলো বন্দরের অভ্যন্তরে রাখার কারণে বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। টার্মিনালটি চালুর পর কমে এসেছে বন্দর এলাকায় যানজট ও পণ্যজট, এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। বাংলাদেশ ভারতের মধ্যকার আমদানি রফতানি বাণিজ্যে টার্মিনালটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগে গাড়ি ঢুকতে যে বাধার সম্মুখীন হতো, ফ্রিকোয়েন্টলি গাড়ি ঢুকতে পারতো না, একটা লেন দিয়ে তো সম্ভব ছিল না, এই একাধিক লেন দিয়ে ঢুকবে। কার্গো ভেহিকেলটি উদ্বোধনের ফলে এই বেনাপোল বন্দর যে আন্তর্জাতিক একটি স্থল বন্দর, সেটার পরিপূর্ণ রূপ পাবে এবং আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে, সাথে সাথে রাজস্ব আহরণ বেড়ে যাবে। বেনাপোল স্থলবন্দরে নতুন কার্গো হেভিকাল টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ৩২৯ কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। সকালে ঢাকা মহানগর দায়রা আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিন খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। এর আগে সকাল 9:30টায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন শফিক রেহমান। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। আইনজীবীরা জানান, সাজা মওকুফের আবেদনের তারিখ পরে জানাবেন আদালত। মামলা থেকে দ্রুত অব্যাহতির দাবি শফিক রেহমানের। দেশের বাইরের খবর, কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ইস্যুতে এবার অভিযোগের দিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। অটোয়ার একটি গণমাধ্যমের দাবি, নিজ্জার হত্যার ষড়যন্ত্রের কথা আগেই জানতেন মোদী। কানাডার গোয়েন্দা সংস্থার একটি সূত্র ধরে এই দাবি করেছে গ্লোব অ্যান্ড মেইল। এমন খবরকে ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা ইস্যুতে দিন দিন দ্বিপক্ষীয় সম্পর্ক তিক্ততায় রূপ নিচ্ছে ভারত ও কানাডার, যার শুরুটা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গেল বছর সরাসরি তিনি অভিযোগ করে বলেন, নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত আছে ভারত। এরপর পানি গড়িয়েছে অনেক দূর, পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ। সবশেষ ওই ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জড়িতের কথা জানায় অটোয়ার গোয়েন্দারা।
এবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে অভিযোগের দিয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। কানাডার একটি সংবাদপত্রের দাবি, নিজ্জার হত্যার ষড়যন্ত্রের কথা জানতেন খোদ নরেন্দ্র মোদীও। জাস্টিন ট্রুডো সরকারের গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এই দাবি করেছে সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইল। প্রতিবেদনে বলা হয়, নিজ্জারকে হত্যার ছক কষেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে বিষয়টি জানানো হয়েছিল। কানাডার গণমাধ্যমের এমন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এমন খবর ভিত্তিহীন। ভারতকে খাটো করে দেখানোর উদ্দেশ্যে করা এই প্রতিবেদন দুই দেশের সম্পর্ক আরও অবনতি করবে বলেও উল্লেখ করা হয়। 2023 সালের 18 জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে। ওই ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করে খালিস্তানপন্থীরা। রাহানুল রানা, সময় সংবাদ। সাতক্ষীরায় সংবর্ধনা দেয়া হলো নারী সাফ জয়ী 3 ফুটবলারকে। সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও আফিদা খন্দকারকে সংবর্ধনা দেয়া হয়। জেলা শিল্পকলা একাডেমিতে লাল গালিচা বিছিয়ে ও ফুল দিয়ে তাদের বরণ করে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। একাডেমি মিলনায়তনে বড় পর্দায় মেয়েদের সাফের দারুণ সব পারফরমেন্সের ফুটেজ দেখানো হয়। ক্রেস্টের পাশাপাশি প্রত্যেক ফুটবলারকে পুরস্কার হিসেবে দেয়া হয় 1 লাখ টাকা। সাবিনাদের দেখতে গণসংবর্ধনায় উপস্থিত হন নানা শ্রেণী পেশার মানুষ। কদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জিতে দেশে ফিরেছে নারী ফুটবল দল। নেপাল থেকে ফিরে রাজস্বিক সংবর্ধনা পায় তারা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে ফুটবল ফেডারেশনে নেওয়া হয় মেয়েদের। বাফুফে ও বিসিবির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও সংবর্ধনা ও অর্থ পুরস্কার পেয়েছেন সাফ নারী চ্যাম্পিয়নরা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের স্মরণ, শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দেশ গঠনের সুযোগ কাজে লাগানোর প্রত্যয় ডক্টর ইউনূসের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।